নির্বাচনের ব্যবস্থার যে পরিবর্তন করতে হবে এটা নিয়ে কোনো ভিন্নমত হবে না। বিচার বিভাগকে যে আসলে জনগণের পক্ষে আনতে হবে, স্বাধীন করতে হবে, এইটা নিয়ে কোনো ভিন্নমত হবে না। অর্থনীতিতে যে আসলে লুটপাট হয়, পাচার হয়, চুরি হয়, ব্যাংকে যে খেয়ে ফেলা যায়, এইগুলি অর্থনৈতিক আইন কানুনের যে পরিবর্তন লাগবে এইটার ব্যাপারে কোনো ভিন্নমত হবে বলে আমার মনে হয় না। আমাদের এখানে স্থানীয় সরকারকে যে আসলে দলীয় প্রভাবের বাইরে এনে স্থানীয় সরকারের কাছে সেবা খাতটা ছেড়ে দেওয়া লাগবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে নীতির ব্যাপারটা রাখতে হবে, এইগুলি নিয়ে কোনো ভিন্নমত হবে বলে আমার মনে হয় না। আমরা এখন যে নির্বাচন করি, এই নির্বাচনের মধ্যে আমরা একটা দায়িত্ব দিই। আমরা যখন সংসদ সদস্য নির্বাচন করি তখন সংসদ সদস্যদেরকে আমরা ক্ষমতা দেই যে তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংসদ সদস্য যে দলে থাকবে তোমরা আসলে সরকার গঠন করতে পারবে, এবং তোমরা যখন সংসদে থাকবা তখন আসলে দেশের জন্য তোমরা আইন বানাইতে পারবে। এই সংবিধানের অধীনে থেকে এই নির্বাচনটা হয় এবং এই আইনটা সে সংবিধানের অধীনে থেকে বানায়। সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো আইন বানানোর ক্ষমতা আমরা সংসদ সদস্যদের দেই না। যাই হোক, এইরকম বিভিন্ন সময় জাতির প্রয়োজন হয় যে যেই মতে তারা চলতেছিল, যেই সংবিধান অনুযায়ী চলতেছিল, যে নীতি নৈতিকতা দিয়ে চলতেছিল, এইটার একটা পরিবর্তন করতে হবে। কোনো কোনো জায়গায় এগুলোর আসলে এইরকম হয়েছে যে এটা দিয়ে আর চলবে না, এটার পরিবর্তন অনিবার্য। তাইলে এই রকমের যখন ধরেন সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসে, একদম নীতি নৈতিকতা কিংবা আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্ন আসে, তখন ওইভাবে আসলে এই কাজটা করার জন্য একটা নির্বাচন হয়। সেই নির্বাচনকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা গণপরিষদের নির্বাচন। তারা নির্বাচিত হয়, তাদের একটাই কাজ থাকে যে তারা সংবিধানের এই জায়গাগুলি কাটাছেঁড়া করবে অথবা নতুন করবে অথবা একটা কিছু করবে, মানে যেটার ভিত্তিতে সমঝোতা হয়, সেই সমঝোতার ভিত্তিতে যে নির্বাচন হয়, সেই নির্বাচিত লোকজন যখন একটা যে নিয়মকে আসলে তৈরি করে এবং সেইটা যখন আসলে সংবিধানে লিপিবদ্ধ হয়, তখন আদালতের কাছে আপনি এই ক্ষমতা দিবেন কি দিবেন না সেইটা আপনি লিখতে পারেন। সংসদের কাছে এই ক্ষমতা আপনি দিবেন কি দিবেন না এটা লিখতে পারেন। এবং এটা লিখার পরে যদি কেউ মনে করে যে না এটা বদলাতে হবে, তখন আবার আপনার কাছে এই রকম ভোটের জন্য তাকে আসতে হবে, কমপক্ষে তাকে রেফারেন্ডাম করতে হবে যে আসলে যদি আপনি ব্যবস্থা করেন। তাইলে আমরা যখন সংস্কার শব্দটার কথা বলি এবং আমরা যখন এটা বলি যে একটা কেবলমাত্র সংশোধনী দিয়ে এক জায়গা দুই জায়গা দিয়ে হবে না, এটা ব্যাপক একটা সংস্কার করতে হবে, ক্ষমতা কাঠামোর একটা পরিবর্তন করতে হবে, তখন একই সাথে আমরা এই কথাটা আসলে বলার চেষ্টা করি। এখন এটার সাথে আমরা একমত হব কি হব না, এইটা আসলে বাংলাদেশের মানুষ এটাকে মানবে কি মানবে না, এই জন্য এইগুলি আলাপ আলোচনা হইতে পারে। বাংলাদেশে এখন যে আলাপ আলোচনাটা হওয়া লাগবে, এর বাইরে আরেক ধরনের নির্বাচন আমাদের ধরনের অভিজ্ঞতায় ছিল, এটা বলে আমি কথাটা শেষ করি, আমার কোনো কথা বলার দরকার নেই। 70 সালে এখানে যে নির্বাচনটা হয়েছিল, মানে যেই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠ হল, 70 সালের নির্বাচনের দুইটা কাজ ছিল। 70 সালের নির্বাচনে একটা দায়িত্ব ছিল যে 6 দফার ভিত্তিতে নির্বাচন হলো। 6 দফার ভিত্তি ছিল একটা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন লাগবে, এইটা ছিল 6 দফার দাবি। তাহলে পাকিস্তানের যে সংবিধান, এই সংবিধানের মধ্যে তো 6 দফার জায়গা ছিল না, এই স্বায়ত্তশাসনের জায়গা ছিল না। তাইলে স্বায়ত্তশাসনটা রেখে কিভাবে পাকিস্তানের সংবিধানটা বানানো যাবে, সেই জন্য 70 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের একটা দায়িত্ব ছিল যে সে একটা সংবিধান তৈরি করবে প্রথমে, এই সংবিধানটা প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত হইলে পরে এই সংবিধানের আলোকে তারা দেশ চালাবে। মানে একটা নির্বাচনের মধ্যে দুইটা কাজ ছিল। একটা নির্বাচনের মধ্যে প্রথমে ছিল তারা সংবিধান পরিবর্তনের কাজ করবে, সংবিধান তৈরি করার কাজ করবে, গণপরিষদের কাজ করবে, এবং এর পরে তারা আসলে সরকার পরিচালনা করবে। আজকের বাংলাদেশে কি আপনি 70 সালের মতো নির্বাচন করবেন? গণপরিষদ নির্বাচন আলাদা করবেন, সংবিধান সংস্কার সভা করবেন, নাকি ভবিষ্যতে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা দিয়ে দিবেন? এইটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে এবং রাজনৈতিক দলের বাইরে যে জনগণ আছে তাদের মধ্যে আলাপটা হতে হবে বলে আমি বেশি করে মনে করি। বাকি যে জায়গাগুলির পরিবর্তন করতে হবে বলে আমরা মনে করি, আমি মনে করি 80% মানুষ একটা জায়গায় বা 70% মানুষ কিছু জায়গায় একমত। নির্বাচনের ব্যবস্থার যে পরিবর্তন করতে হবে এটা নিয়ে কোনো ভিন্নমত হবে না। বিচার বিভাগকে যে আসলে জনগণের পক্ষে আনতে হবে, স্বাধীন করতে হবে, এইটা নিয়ে কোনো ভিন্নমত হবে না।
অর্থনীতিতে যে আসলে লুটপাট হয়, পাচার হয়, চুরি হয়, ব্যাংকে যে খেয়ে ফেলা যায়, এইগুলি অর্থনৈতিক আইন কানুনের যে পরিবর্তন লাগবে এটার ব্যাপারে কোনো ভিন্নমত হবে বলে আমার মনে হয় না। আমাদের এখানে স্থানীয় সরকারকে যে আসলে দলীয় প্রভাবের বাইরে এনে স্থানীয় সরকারের কাছে সেবা খাতটা ছেড়ে দেওয়া লাগবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে নীতির ব্যাপারটা রাখতে হবে, এইগুলি নিয়ে কোনো ভিন্নমত হবে বলে আমার মনে হয় না। আমাদের কাছে এইটা মনে হয় না যে বাংলাদেশের জনগণের যে অধিকার, মৌলিক অধিকার যেগুলি আছে, যে ধরেন আমার সভা করার অধিকার, সমাবেশ করার অধিকার, কথা বলার অধিকার, জীবিকার অধিকার, এই যে অধিকারগুলি আমরা যেগুলি চাই, এই অধিকারগুলির উপরে সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করবে, ইচ্ছামতো কখন আমাকে কথা বলতে দিবে, কখনো বলতে দিবে না, কখনো রাজনীতি করতে দিবে, কখনো করতে দিবে না, এই জিনিসগুলির উপরে নিয়ন্ত্রণ আমরা চাই না। এগুলির ব্যাপারে কোনো ভিন্নমত হবে না। ভিন্নমত হইতে পারে নাগরিক ঐক্য যেটা বলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, ধরেন সেকুলারিজম নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, এরকম কতগুলি ইডিওলজিক্যাল ব্যাপার, আদর্শের প্রশ্নে যখন আসবে তখন আমরা আদর্শিকভাবে বিভিন্নভাবে বিভক্ত হইতে পারি। কিন্তু রাষ্ট্র যে প্রতিদিন যে ডেলি ফাংশন করে, রাষ্ট্র যে কাজ করে, এই কাজের ব্যাপারে যে আমরা সন্তুষ্ট না, এইটা নিয়ে কোনো ভিন্নমত হবে না বলে আমরা মনে করি। অতএব এই যে ক্ষমতা, এই যে দৈনন্দিন কাজের যে জায়গা, এইটার কি আমরা পরিবর্তন করতে চাই, এই বিষয়ে খুব বেশি ভিন্নমত হবে বলে আমার মনে হয় না। এটা নিয়ে আমরা আলাপ করতে পারি এবং এই পরিবর্তন কিভাবে স্থায়ী করা যাবে, কোন পদ্ধতিতে করলে এই পরিবর্তনটা স্থায়ী হবে, আর একটা সরকার সেটাকে ফেলে দিবে না, এইটা নিয়ে এখন আমাদের মনোযোগ দিয়ে আলাপ করা প্রয়োজন বলে আমি মনে করি। আমি মনে করি এগুলি নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার। ভিন্নমত থাকতে পারে, এগুলিকে আসলে কাছাকাছি আসার একটা পথ বের করা দরকার। নাগরিক ঐক্য আজকে যে আলোচনা করলো, এই আয়োজন করলো, এই আয়োজনের একটা পথ হচ্ছে এরকম আয়োজন আরও অনেক বেশি করা, আমাদের মধ্যে আরও খোলামেলা আলাপ আলোচনা করা। এতক্ষণ ধরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আপনাদের শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করি।